দেখো, এর আগের ক্লাসে আমরা বলেছি যে কেমিক্যাল ইভলিউশন যেখানে বলা হয়েছিল যে কেমিক্যালি বা রাসায়নিকভাবে যেখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি, তারপর তোমার নিউক্লিওটাইড তৈরি হয়েছিল, প্রোটিন, তো এগুলো ফর্মেশন করা হয়েছিল। বিজ্ঞানী ওপেরিন এবং হ্যালডেনের আমরা মতবাদ দেখেছি, এবং তারপর আমরা লাস্ট যেটা পড়েছি মিলার রুলে এক্সপেরিমেন্ট, যিনি কী করেছিলেন পরীক্ষাগারে প্রমাণ করিয়েছিলেন যে হ্যাঁ, আমাদের আলটিমেট যে মেন লক্ষ্য অ্যামাইনো অ্যাসিড, সেটা কিন্তু রেডি পাওয়া যাচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনকে মিক্সারের ফলে। তো সেই জিনিসগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে দেখা যাবে কি যে সেইগুলো হচ্ছে তোমার একটা সেল তৈরির জন্য প্রাথমিক বা প্রধান উপাদান, যেগুলো অলরেডি রেডি হয়েছিল। বাট তখনই কিন্তু জীবনের সৃষ্টি হয়নি, কারণ ওই যে বললাম যে সব কিছুকে জোড়ার জন্য কাউকে প্রয়োজন। সেটা হচ্ছে কি সুপার ন্যাচারাল পাওয়ার, না সেটা কিভাবে হলো সেটা কিন্তু কোনো আনসার নেই। তো আজকে আমরা যেটা লাস্ট থিওরি পড়বো, এটাই শেষ থিওরি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ইভলিউশন আর বায়োজেনিক, অর্থাৎ বায়োলজিক্যালি কিভাবে এক প্রথম সেলের সৃষ্টি হয়েছিল, সেই সেল অর্থাৎ আদি সেল যাকে আমরা প্রোক্যারিওট বলি, সেই প্রোক্যারিওট থেকে কিভাবে ইউক্যারিওটের সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখব। এটা লাস্ট থিওরি। তো বায়োলজিক্যাল ইভলিউশন আর বায়োজেনির যে কতগুলো প্রসেস পদ্ধতির মাধ্যমে সৃষ্টি হয়েছিল সেগুলো কী কী? আইসোলেশন অফ অর্গানিক মলিকিউলসগুলো বিচ্ছেদ ঘটেছিল। অরিজিন অফ দ্য প্রোক্যারিওটস, সেখান থেকে প্রোক্যারিওটস তৈরি। প্রোক্যারিওটস থেকে এভলিউশন অফ মোড অফ নিউট্রিশন, অর্থাৎ সেই প্রোক্যারিওটসরা আদি সেল কী করেছিল, তাদের যে নিউট্রিশন যে মোড মাধ্যম ছিল, হেটারোট্রপস, অটোট্রপস, ফটোঅটোট্রপস, কেমোঅটোট্রপস, তো সেই পুষ্টির এভলিউশন ঘটেছিল। ফর্মেশন অফ ওজোন লেয়ার, তারপর গঠিত হয়েছিল ওজোন স্তর, অ্যান্ড লাস্ট অরিজিন অফ ইউক্যারিওটস। তাহলে বায়োলজিক্যাল ইভলিউশন আর বায়োজেনিতে প্রোক্যারিওটস থেকে ইউক্যারিওট সৃষ্টি হয়েছিল, সেটা আমরা দেখব। দেখো, তো এই প্রসেস পদ্ধতি বলার আগে একটা কথা বলি যে বায়োলজিক্যালি ইভলিউশন ঘটায় বা লাইফ তৈরি হয়, অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি হওয়ার জন্য কিছু কন্ডিশন দরকার ছিল, ঠিক আছে? অর্থাৎ কন্ডিশন ফর অরিজিন অফ লাইফ, জীবন তৈরির জন্য কিছু কন্ডিশন দরকার ছিল। সেই কন্ডিশনগুলো কি কি? না, কন্টিনিউয়াসলি সেলফ রেপ্লিকেট, অর্থাৎ অনবরতই যেটা নিজেকে রেপ্লিকেট করতে পারে। কে পারে নিজেকে রেপ্লিকেট করতে? একমাত্র ডিএনএ। তাহলে শর্ত ছিল কন্টিনিউয়াসলি রেপ্লিকেট। কে করতো? কে করে রেপ্লিকেট? ডিএনএ। তাহলে সর্বদা নিজেই সেলফ রেপ্লিকেট, নিজেই রেপ্লিকেট হতে হবে, এটা ছিল কন্ডিশন। এবারে দেখো, আমরা জানি যে ডিএনএ নিজে রেপ্লিকেট হতে পারে, তাই না? তো প্রথম এই যে অরিজিন অফ লাইফের প্রথম ডিএনএ ছিল না আরএনএ ছিল, এটা একটা কোশ্চেন থেকে যায়। তো আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, কিন্তু আরএনএ থেকেও তো ডিএনএ উৎপন্ন সম্ভব। কিভাবে? তোমরা পড়েছো রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ সম্ভব। তাহলে প্রথম যখন অরিজিন অফ লাইফ অর্থাৎ জীবনের উৎপত্তি ঘটে, তখন কিন্তু ফার্স্ট ডিএনএ আরএনএ উৎপত্তি ঘটেছিল। ফার্স্ট হচ্ছে আরএনএ উৎপন্ন হয়, তারপর আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছিল। তাহলে প্রথম কন্ডিশন ফর অরিজিন অফ লাইফ হচ্ছে যে সেলফ রেপ্লিকেট, এটা হতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, এই সেলফ রেপ্লিকেট হতে হতে কি হবে না, কোনো এক সময় দেখা যাবে যেটা ইরর দেখা যাবে। সেলফ রেপ্লিকেট করতে করতে কোনো এক সময় তো কিছু একটা গন্ডগোল দেখা যাবেই। তো সেই গন্ডগোলটা হওয়ার সুবিধাটা কি না, মিউটেশন। এই যে সেলফ রেপ্লিকেট করতে করতে কোনো না কোনো এক সময় একটা যে কোনো ইরর বা গন্ডগোল আসবেই, সেটা হচ্ছে মিউটেশন। সেই মিউটেশন হওয়ার সুবিধা কি না, মিউটেশনের ফলে আসে ভেরিয়েশন। আমরা জানি যে মিউটেশন ঘটলেই ভেরিয়েশন হবে, আর ভেরিয়েশন ঘটলেই
যেটাখানে কি হবে ইভলিউশন স্টার্ট। কারণ আমরা জানি যে দ্য র মেটেরিয়াল অফ ইভলিউশন হচ্ছে ভেরিয়েশন। তাহলে সেলফ রেপ্লিকেট হচ্ছে এই কন্ডিশনটা থাকতে হবে অরিজিন অফ লাইফের ক্ষেত্রে, কারণ রেপ্লিকেট করতে করতে ইরর আসার সম্ভাবনা অনেক বেশি আসবে। সেই ইরর এলে সেই ইররটা হচ্ছে কি ইরর, মিউটেশন ঘটলেই সেখান থেকে ভেরিয়েশন অর্থাৎ ভ্যারাইটি দেখা যাবে, এবং সেই ভেরিয়েশন ঘটলে সেটা হচ্ছে ইভলিউশনের র মেটেরিয়াল অর্থাৎ ইভলিউশন স্টার্ট হবে। তো দেখো এই যে মিউটেশনটা ঘটে, মিউটেশনটা কীভাবে ঘটে, তখনকার এনভায়রনমেন্টের টেম্পারেচার ছিল ভেরি হাই, তো সেই উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু মিউটেশন ঘটার সম্ভাবনাটা থেকেই যায়। ঠিক আছে, রেপ্লিকেশন শুরু। তার ফলে কি হয়েছিল না, আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড, সুগার, তারপর তোমার ফ্যাটি অ্যাসিড, এরা কি করেছিল সমুদ্রের জলের মধ্যে তারা একত্রিত হয়ে তাদের চারিপাশে একটা লেয়ার বা স্তর গঠিত হয়েছিল। অ্যামাইনো অ্যাসিড, সুগার, অ্যামাইনো অ্যাসিড, সুগার, ফ্যাটি অ্যাসিড, এই মলিকুলসগুলো কি করেছিল না সমুদ্রের জলের মধ্যে তার চারিপাশে এইভাবে একটা লেয়ার বা আস্তরণ তৈরি করেছিল। যে মেমব্রেনটার কন্ডিশন ছিল যে সার্টেন লেভেলের কিছু সাবস্টেন্স অর্থাৎ কিছু বস্তুকে ভিতরে এন্ট্রি করতে, ভিতরে প্রবেশ করতে অ্যালাউ করতো, এবং কিছু বস্তুকে মানে কিছু জিনিসকে ভিতর থেকে বাইরে অ্যালাউ করতো, আবার কিছু জিনিসকে বাইরে থেকে ভিতরে অ্যালাউ করতো না। অর্থাৎ কিছু জিনিসকে ভিতরে প্রবেশ করার জন্য অ্যালাউ করতো সেই মেমব্রেন, এবং কিছু জিনিস হচ্ছে বাইরে বা কিছু জিনিসকে ভিতরে প্রবেশ করার জন্য অ্যালাউ করতো না। তো সেই মেমব্রেন একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতো। এই মলিকিউলসগুলো তারা তাদের চারিপাশে মেমব্রেনের উৎপত্তি ঘটিয়েছিল। ঠিক আছে, তো এই ছিল কন্ডিশন। এরপর আমরা দেখব যে এই যে বায়োলজিক্যাল যে ইভলিউশন আর বায়োজেনি, তার প্রথম প্রসেস কি ছিল, যে ফার্স্ট প্রসেস ছিল আইসোলেশন অফ অর্গানিক মলিকিউল। আজকে আমাদের লাস্ট থিওরি দেখো। তো আইসোলেশন অফ অর্গানিক মলিকিউলস, এখানে দুই ধরনের হাইপোথিসিস বা মডেলের কথা বলা হয়েছে। যে মডেলের সাহায্যে দেখানো হয়েছিল যে প্রথম আদি জীব, যেটা বলা হয় প্রোটোবায়ন্ট, প্রথম আদি জীবের সৃষ্টি হয়েছিল। তাহলে আইসোলেশন অফ অর্গানিক মলিকিউলের দুটো থিওরি, একটা হচ্ছে কোয়াজারভেট, একটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোয়াজারভেট মডেল, একটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ওকে। তাহলে আইসোলেশন অফ অর্গানিক মলিকিউলস এর দুটি মডেল, একটা হচ্ছে কোয়াজারভেট মডেল বেস্ট, একটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। তো কোয়াজারভেট মডেলটা কি দেখো, এই কোয়াজারভেট মডেলটার নাম দিয়েছিলেন ব্যাখ্যা করে বিজ্ঞানী ওপারিন। তিনি কি বলেছিলেন যে এই কোয়াজারভেটই হচ্ছে প্রথম কোষীয় জীব, বা যাকে বলা হয় প্রিবায়ন্ট, প্রথম কোষীয় জীব। তো কোয়াজারভেট কি, কোয়াজারভেট হচ্ছে একটা প্রোটিন লিপিড দ্বারা গঠিত একটা বাইলিওর। কোয়াজারভেট হচ্ছে মডেল হচ্ছে একটা প্রোটিন লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন একটা সত্তা যা কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে। তাহলে কোয়াজারভেট হচ্ছে, এটা পরীক্ষায় আসতে পারে, প্রোটিন লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় কোষের আবরণী, যাকে বলা হচ্ছে কোয়াজারভেট মডেল। তো এই যে প্রোটিন লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় আবরণী, তিনি বলেছিলেন যে এটাই হয়তো প্রথম কোষীয় জীব
বা প্রিবায়োটিক বলা হয়ে থাকে, প্রিবায়োটিক। ঠিক আছে, তো কি হয়েছিল যে যাকে বলা হয় প্রিবায়োটিক। ওকে, তাহলে কনজারভেট কি? প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় কোষের আবরণী, যেটাকে প্রথম কোষীয় জীব হিসেবে ধরা হয়েছিল। ডায়াগ্রামটা দেখো। দেখো, তাহলে কনজারভেট হচ্ছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় একটা বাইলেয়ার। ওকে, এর নির্দিষ্ট মানে ডেফিনিট কোনো লেয়ার না থাকার জন্য, নির্দিষ্ট কোনো লেয়ার না থাকার জন্য কি হয় না, বাইরে থেকে লিপিড বা বাইরে থেকে কোনো বস্তু যখন এই পর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করে, তখন কি হয়, সেই যে সেল হিসেবে ধরা হচ্ছে তার আকৃতিটা বৃদ্ধি পেতে থাকে। ওকে, আর কি হয় না, এই লেয়ারের মধ্যে কিছু জিনিসকে ভিতরে প্রবেশ করতে অ্যালাউ করা হয়ে থাকে। এই যে একটা বাইলেয়ার যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড যুগ আবদ্ধ, তো তারা কি করতে পারে না, সেই লেয়ারের ভিতরে তারা নিজেদের মধ্যে ইন্টারেক্ট করার সুযোগটা অনেক বেশি পেতে পারে, আরও কমপ্লেক্সিটি হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। ওকে, তো কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ওপেরিন মনে করেছিলেন যে এটাই হয়তো প্রথম কোষীয় জীব অর্থাৎ প্রিবায়োটিক, কিন্তু বর্তমানে এই মডেলকে গ্রাহ্য করা হয়নি। ঠিক আছে, কনজারভেট মডেল বোঝা গেছে। পরবর্তীকালে দ্বিতীয় একটা মডেল ব্যাখ্যা করা হয়েছিল, যার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। এইটা দিয়েছিল বিজ্ঞানী সিডনি ফক্স। এর মডেলের নাম কি? মাইক্রোস্ফিয়ার মডেল। এটা বলা হয়েছিল যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মডেল, অর্থাৎ কোয়াজারভেটের থেকেও এটা একটু উন্নত ধরনের মডেল। এখানে কি বলা হয়েছিল যে এই মাইক্রোস্ফিয়ার মডেলের নিদর্শন পাওয়া গেছিল কোটি কোটি বছর আগে বিভিন্ন শিলা বা পাথরের মধ্য দিয়ে। তো মাইক্রোস্ফিয়ার হচ্ছে কোয়াজারভেট, আমরা দেখলাম প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট একটা বাইলেয়ার অর্থাৎ কোষের একটা দ্বিস্তর, যার মধ্যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ইন্টারেক্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং যেটাকে বিজ্ঞানী ওপেরিন প্রথম কোষীয় জীব হিসেবে মেনেছিলেন। কিন্তু বর্তমানে সেই থিওরিকে গ্রাহ্য করা হয়নি। পরবর্তীকালে বিজ্ঞানী সিডনি ফক্স তিনি একটা মডেলের ধারণা দিলেন, যেটার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। যে মডেলে বলা হয়েছিল যে মাইক্রোস্ফিয়ার হচ্ছে একটা প্রোটিন বায়োটিক, অর্থাৎ প্রোটিনয়েড একটা স্ট্রাকচার মানে মাইক্রোস্ফিয়ার যেখানে অ্যামাইনো অ্যাসিডের একটা চেন বর্তমান থাকবে। ওকে, তিনি সেই মডেলের কথা বলেছিলেন, মাইক্রোস্ফিয়ার মডেল। দেখো, বিজ্ঞানী সিডনি ফক্স তিনি বলেছিলেন যে এই মাইক্রোস্ফিয়ারকে তিনি বলেছিলেন যে এটা একটা প্রথম কোষীয় জীব উৎপত্তির কারণ। তো তিনি দেখিয়েছিলেন যে মাইক্রোস্ফিয়ারটা কি? মাইক্রোস্ফিয়ার হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের গঠন। অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিন। তাহলে মাইক্রোস্ফিয়ার মডেলে তিনি কি বলেছিলেন যে মলিকিউলস গুলো যখন একটা তাদের বাইরের দিকে একটা অর্ধভেদ্য পর্দা সৃষ্টি করে ভিতরের মধ্যে কি হয়, তারা ইন্টারেক্ট করার সুযোগ অনেক বাড়িয়ে তোলে, সেটা কনজারভেটে দেখলাম। আর মাইক্রোস্ফিয়ার মডেলে সিডনি ফক্স বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেখানে ভিতরে প্রোটিন থাকবে এবং বাইরে হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তাহলে অর্ধভেদ্য পর্দা যুক্ত প্রোটিনের গঠন হতে বলা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এবারে দেখো, এই যে প্রোটিন যখন আবিষ্কার হয়ে গেল, তার মানে কি জানি, আমরা আগে দেখেছিলাম যে কেমিক্যাল ইভলিউশনের ক্ষেত্রে যেখানে কিন্তু কোনো এনজাইম ছিল না, তো এনজাইম ছাড়াই রিয়াকশন হয়েছে, কিন্তু যখন প্রোটিন যখন পাওয়া গেল, তখন ধীরে ধীরে দেখা যাবে যে প্রোটিন তো এনজাইমকে প্রোটিনের যে এনজাইম সেগুলো আস্তে আস্তে সহজেই তৈরি হবে। তো এনজাইম উৎপন্ন হলে কি হবে না, বিক্রিয়ার হারকে দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করে। তাহলে এই যে অর্ধভেদ্য পর্দাযুক্ত প্রোটিনের একটা গঠন, এবং সিডনি ফক্স বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চেন এবং নিউক্লিওটাইডের চেন যুক্ত একটা মডেল, একটা গঠন। তো তিনি এছাড়া কি বলেছিলেন যে এই মাইক্রোস্ফিয়ার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডের চেন বা শৃঙ্খল, ঠিক আছে। এবং তিনি দেখিয়েছিলেন যে ধীরে ধীরে এই যে প্রোটিন মাইক্রোস্ফিয়ার যুক্ত অ্যামাইনো অ্যাসিড যখন ধীরে ধীরে আস্তে আস্তে জমতে শুরু করলো, তখন একটা শেলের মতো একটা মানে স্ট্রাকচার লক্ষ্য করা গেল। বোঝা গেছে? তাহলে কি বললাম যে মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধভেদ্য পর্দাযুক্ত একটা প্রোটিনের গঠন। সিডনি ফক্সের মতে যে এই মাইক্রোস্ফিয়ার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডের একটা শৃঙ্খল ছিল। ওকে, এবং তিনি আরো বলে যে মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন সৃষ্টি হয়েছিল। তিনি কি বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ারের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি হয়েছিল না প্রথম কোষ বা প্রোটোবায়ন তৈরি হয়। তাহলে বোঝা গেছে যে প্রথম সেল কি হয়েছিল, মাইক্রোস্ফিয়ার মানে অর্ধভেদ্য পর্দাযুক্ত একটা প্রোটিনের গঠন। সে এর সঙ্গে যদি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠিত হয়েছিল প্রোটোবায়ন বা প্রথম কোষ। এই যে মাইক্রোস্ফিয়ার মডেল সিডনি ফক্সের যেখানে প্রোটোবায়ন বা প্রথম সেল তৈরি, এটা কিন্তু এই মডেলকে, এই থিওরিকে কিন্তু অগ্রাহ্য করা হয়নি। অর্থাৎ জীবন সৃষ্টির যে প্রসেস, যে মডেল, যে ধাপ, এটা কিন্তু মান্য করা হয়েছিল। ওকে, তাহলে প্রথম প্রোটোবায়ন বা প্রথম সেল কি করে তৈরি হয়ে বোঝা গেছে যে অর্ধভেদ্য পর্দাযুক্ত একটা প্রোটিনের গঠন, যেটাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলছি। এই মাইক্রোস্ফিয়ারের সঙ্গে যদি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাহলে কি হয়েছিল প্রথম কোষ বা প্রোটোবায়ন সৃষ্টি। এবারে দেখো, এই কোটি কোটি বছর আগে যখন এবার প্রথম কোষ বা প্রোবায়ন তৈরি হলো, তো প্রোবায়ন তৈরি হওয়ার পর কি হলো, সেখান থেকে অর্থাৎ প্রোটোসেল থেকে প্রোক্যারিওটে জন্ম নিল। প্রোটোসেল থেকে কি হলো না প্রোক্যারিওট, অর্থাৎ আদি কোষ অর্থাৎ প্রোটোসেল থেকে কি তৈরি হলো না প্রোক্যারিওটস তৈরি হলো। এবারে এই প্রোক্যারিওটসরা হচ্ছে তোমার কোটি কোটি বছর আগে এদের উৎপত্তি লক্ষ্য করা গেছিল। যখন এই প্রোক্যারিওটস তৈরি হয় তখন কিন্তু কোনো অক্সিজেন অর্থাৎ অ্যানারোবিক কন্ডিশন ছিল, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ফ্রি অক্সিজেন ছিল না। তাহলে প্রথম যখন লাইফের উৎপত্তি হয় বা প্রোক্যারিওটসের তৈরি হয়েছিল, তখন কিন্তু কোনো ফ্রি অক্সিজেন বা মুক্ত অক্সিজেন পাওয়া যায়নি, অর্থাৎ অ্যানারোবিক যে কন্ডিশন সেটা বর্তমান ছিল। তারপরে কি হয় যে এই প্রোক্যারিওটসের মধ্যে কি দেখা গেছিল, নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়নি, নিউক্লিয়ার পর্দা, আর কি না সাইটোস্কেলেটন, এগুলো উপস্থিত ছিল না। ওকে, তাহলে প্রোটোসেল থেকে যখন প্রোক্যারিওটস তৈরি হয় অর্থাৎ আদি কোষ, তো সেই প্রোক্যারিওটসের মধ্যে কি ছিল, নিউক্লিয় পর্দা, সাইটোস্কেলেটন বা কোনো কমপ্লেক্স অর্গানিজ সেগুলো ছিল না। এটা সিম্পল একটা সেলের উৎপত্তি ঘটেছিল। ওকে, এবারে এই যখন সেলের উৎপত্তি ঘটার পর এই সেলকে তো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে, তাই না? এবং সেই সেল ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তাদের সংখ্যা বাড়িয়ে তবেই না সে ইউক্যারিওটসে কনভার্ট হতে পারবে না। মানে আমরা তো জানি যে প্রোক্যারিওটস থেকে ইউক্যারিওটস, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার অর্গানিজম তবেই তো সৃষ্টি হয়েছিল। তাহলে এই প্রোক্যারিওটসরা পরবর্তীকালে কি হয়েছিল না তাদের সংখ্যাটাকে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করেছিল। সেটা কিভাবে না নিউট্রিশনের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে। তাহলে প্রোক্যারিওটস যখন তৈরি হলো, তাহলে সেখানে কি দরকার, নিউট্রিশনের প্রয়োজন। সেই নিউট্রিশনের মোড অর্থাৎ নিউট্রিশনের যে কিভাবে ইভলিউশন ঘটেছিল সেটা দেখো।
তাহলে মাইক্রোস্কেল মডেলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে একটা প্রোটোবায়ন বা আদি কোষের তৈরি হলো। সেই আদি কোষ কি হলো না ধীরে ধীরে প্রোক্যারিওটসে পরিণত হলো। সেই প্রোক্যারিওটসরা তাদের অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি করার জন্য তাদের কি প্রয়োজন? নিউট্রিশনের প্রয়োজন, অর্থাৎ খাদ্যের প্রয়োজন। যে প্রোক্যারিওটস তৈরি হয়েছিল প্রথম কোটি কোটি বছর আগে, সেখানে কিন্তু কোনো ফ্রি অক্সিজেন ছিল না, এবং কি ছিল সেখানকার টেম্পারেচারও হাই ছিল। আর কি লক্ষ্য করা যায় না সেই প্রোক্যারিওটসের মধ্যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন, কোনো সাইটোস্কেলেটন, কোনো কমপ্লেক্স অর্গানেল কিছু লক্ষ্য করা যায়নি। তো পরবর্তীকালে ইভলিউশন অফ মোড অফ নিউট্রিশনের পরিবর্তন হতে লাগলো। কিরকম কিভাবে না প্রথম উৎপন্ন হয়েছিল হেটারোট্রপস। তাহলে হেটারোট্রপসের যে এভলিউশন ঘটেছিল কিভাবে না এই যে বললাম যে আর্লিয়ার যারা প্রোক্যারিওটস অর্থাৎ আদি প্রোক্যারিওটস তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারতো না। তাহলে তারা কিভাবে তাদের নিউট্রিশনটাকে নিত না সমুদ্রের মধ্যে থাকা রেডিমেড যে অর্গানিক মলিকিউল, রেডিমেড যে নিউট্রিশন সেইগুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তাহলে আর্লিয়ার অর্থাৎ প্রাচীন প্রোক্যারিওটস যারা কি করতো না খাদ্য উৎপন্ন করতে পারতো না। তাহলে তারা কোথায় পেত? সমুদ্রে থাকা মধ্যে থাকা কি বললাম রেডিমেড খাবার তারা গ্রহণ করতে থাকে। বোঝা গেছে? সেই জন্যই বলা যায় হেটারোট্রপস। তাহলে প্রথম হচ্ছে নিউট্রিশনাল মোড হিসেবে হেটারোট্রপসে থাকে, কারণ সেই সময় প্রাচীন প্রোক্যারিওটসরা তারা খাদ্য উৎপাদন করতে না পারার জন্য রেডিমেড যে খাবার সেটাকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করেছিল। ওকে, পরবর্তীকালে যখন দেখা যায় যে এই যে তারা রেডিমেড নিউট্রিশনকে বৃদ্ধি করার ফলে প্রোক্যারিওট সেলের সংখ্যা অধিক বৃদ্ধি পেয়েছিল। এই প্রোক্যারিওট সেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল না সমুদ্রের মধ্যে থাকা যে রেডিমেড খাবার সেটা ধীরে ধীরে শেষ হতে শুরু করে। এবারে দেখো যখনই সেই রেডিমেড খাবার শেষ হতে শুরু করলো তখন তাদের কিন্তু অবশ্যই দরকার ছিল পরিবর্তন হওয়া অর্থাৎ ইভলিউশন ঘটার। সেই জন্যই বললাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ভিত্তি করে জেনেটিক্যালি চেঞ্জ হয়ে থাকে। এটা কেউ কিন্তু আপনা আপনি করছে না বা আমরা নিজেরা ইচ্ছাকৃত করছি, ওটা জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তাহলে যখন এই হেটারোট্রপস মাধ্যম ছিল এবং প্রোক্যারিওটসের সংখ্যা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকলো তখন নিউট্রিশনের অভাব দেখা গেল সমুদ্রের জলে। তখন কি হলো না এই প্রোক্যারিওটসরা তারা নিজেরা কি হয় তাদের মধ্যে ইভলিউশন দেখা দেয়, পরিবর্তন ঘটে, যার ফলে তারা অটোট্রপসে পরিণত হয়েছিল। বোঝা গেছে যে তাহলে তারা ইভলিউশনারি অর্থাৎ খাদ্যের যখন অভাব দেখা দিল তখন তারা নিজেরাই তাদের মধ্যে অর্থাৎ নিজেরা নয়, মানে বলতে চাইছি যে যেহেতু খাদ্যের অভাব দেখা গেছিল সেহেতু কি হচ্ছে তারা তাদের মধ্যে থাকা মানে ইভলিউশন ঘটেছিল। তখন তো আর জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে তাদের কোনো ডিএনএ বা সুগঠিত হয়নি, বাট তবুও মাইক্রো লেভেলের সব কিছুই পরিবর্তন ঘটে, ইভলিউশন ঘটে। ঠিক আছে, অ্যামিবা থেকে শুরু করে এলিফ্যান্ট অবধি। তাহলে যখন হেটারোট্রপস মোডে থাকার পর তাদের মধ্যে ইভলিউশন ঘটে খাদ্যের সংকটের জন্য, এবং তারা কি করে তারা দক্ষ হয়ে ওঠে নিজেরা অর্গানিক মলিকিউলস তৈরি করার বাই ফটোসিনথেসিস। অর্থাৎ ফটোসিনথেসিস মাধ্যমে সারা সংশ্লেষের মাধ্যমে তারা কি করে না নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে আলোর উপস্থিতিতে। তাহলে দে আর able to produce organic molecules by photosynthesis। অটোট্রপস মোডে যখন এলো তখন তারা নিজেরা নিজেদের খাবার উৎপন্ন করতে শুরু করলো। তারপর দেখো নিউট্রিশন মোড ছিল কেমো অটোট্রপস, অর্থাৎ ধীরে ধীরে যখন টেম্পারেচার লো হতে থাকলো তখন কি হলো না সে অর্গানিক মলিকিউলস তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয় কিছু আদি প্রোক্যারিওটস যারা কনভার্ট হয়েছিল না কেমো অটোট্রপস
নিউট্রিশন মোডে। ওকে, অর্থাৎ তারা ইনঅর্গানিক যে কেমিক্যাল রিয়াকশন সেখান থেকে এনার্জির সোর্সকে ব্যবহার করে তারা কি করলো না, রাসায়নিকভাবে তারা খাদ্য তৈরি করতে শুরু করে। দেখো পরবর্তীকালে কি হয় না, তারা এনার্জিকে ব্যবহার করে তারা লাইটকে ব্যবহার করে সেখান থেকে এনার্জি উৎপন্ন করে এবং সেখান থেকে তারা কার্বোহাইড্রেট প্রডিউস করতে শুরু করে। তাহলে দেখো ধীরে ধীরে আদি প্রোক্যারিওটস সেখান থেকে তারা নিউট্রিশন মোডকে কীভাবে চেঞ্জ করে, হেটারোট্রোপস, অটোট্রোপস, তারপর তোমার কেমো অটোট্রোপস, তারপরে কি হয় ফটো অটোট্রোপস। তাহলে ফটোসিনথেসিস কীভাবে করতে থাকে, তারা লাইটকে ইউজ করে এনার্জি থ্রু তারা কার্বোহাইড্রেট প্রডিউস করে। ফটো অটোট্রোপস কি হয়, এখানে কিছু সালফার ব্যাকটেরিয়া লক্ষ্য করা গেছিল। সালফার ব্যাকটেরিয়া উপস্থিত দেখা যায়। যে সালফার ব্যাকটেরিয়া কি হয়েছিল না, যে হাইড্রোজেন সালফাইডকে ভেঙে দেয়, যে হাইড্রোজেন খাবার তৈরিতে এবং সালফার সে খাবারের ওয়েস্ট প্রোডাক্ট উৎপন্ন করতে সক্ষম। তাহলে ফটো অটোট্রোপসে কি হয়েছিল, কি ছিল না, সালফার ব্যাকটেরিয়া প্রেজেন্ট ছিল। যে সালফার ব্যাকটেরিয়া হাইড্রোজেন সালফাইডকে ভেঙে দেয়, যার ফলে এখানে থাকা যে হাইড্রোজেন কি হয় না, সাহায্য করে খাদ্য তৈরিতে, আর সালফার যেটা সাহায্য করেছিল কি না, ওয়েস্ট প্রোডাক্ট উৎপন্ন করতে। ওকে, তাহলে ফটো অটোট্রোপসের ক্ষেত্রে সালফার ব্যাকটেরিয়া যারা এই কাজগুলো ঘটিয়েছিল। এরপরে তখনও কিন্তু কন্ডিশন ছিল অ্যানারোবিক, অর্থাৎ মুক্ত অক্সিজেন ছিল না। পরবর্তীকালে তারা সমুদ্রের জলকে ব্যবহার করতে থাকায় সেখান থেকে কি হয়, হাইড্রোজেনকে গ্রহণ করতে থাকে এবং অ্যারোবিক কন্ডিশনে প্রবেশ করে। দেখো তারপর কন্ডিশন কি ছিল, যে তখন তারা অ্যারোবিক ফটো অটোট্রোপস, অর্থাৎ এতক্ষণ যে নিউট্রিশনাল মোড বললাম সেগুলোতে কোনো ফ্রি অক্সিজেন ছিল না, আস্তে আস্তে তারা কি করতে থাকে, সমুদ্রের জলকে ব্যবহার করতে থাকে। ইউজ ওয়াটার সোর্স অফ হাইড্রোজেন অ্যান্ড দ্য CO2 সোর্স অফ কার্বন, যার ফলে তারা কি করে থাকে না, কার্বোহাইড্রেট উৎপন্ন করে সূর্যের আলোকে ব্যবহার করে। ঠিক আছে, এবং অর্থাৎ এটা প্রথম দেখা গেছে তাদের ক্ষেত্রে ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে প্রথম দেখা গিয়েছিল দ্য অ্যারোবিক ফটো অটোট্রোপস, যেখানে মিথেন যে মুক্ত অক্সিজেন, সেই মুক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করেছিল কার্বন ডাই অক্সাইড। ওকে, আর অ্যামোনিয়া যেটা কি হয়েছিল না, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করেছিল নাইট্রোজেন। বোঝা গেছে? দেখো তাহলে যখন পরবর্তীকালে তারা ফ্রি অ্যানারোবিক কন্ডিশন থেকে অ্যারোবিক কন্ডিশনে প্রবেশ করে, তখন তারা কি করেছিল না, মিথেন যে অর্গানিক মলিকিউল সেটা কি হয়েছিল, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন তারা উৎপন্ন করতে শুরু করে। এটা কোথায় দেখা প্রথম ব্লু গ্রিন অ্যালগি। এরপরে দেখো এই যে প্রোক্যারিওট থেকে নিউট্রিশনাল মিডিয়াম মানে নিউট্রিশনাল মোডটা এভলিউশনারি পরিবর্তন হয়ে হেটারোট্রোপস, সেখান থেকে অটোট্রোপস, সেখান থেকে কেমো অটোট্রোপস, ফটো অটোট্রোপস, অ্যারোবিক অটোট্রোপসে কনভার্ট হওয়ার পর যখন তারা মানে ফ্রি অক্সিজেনকে ব্যবহার করতে শুরু করে এবং যখন তারা কি হয়েছিল না, খাদ্য হিসেবে তারা কার্বোহাইড্রেট উৎপন্ন করতে শুরু করলো, তাদের মধ্যে দেখা গেছিল ব্লু গ্রিন অ্যালগি, তারপরে ফরমেশন হয়েছিল ওজোন লেয়ার।